বটতলা নামে এক গ্রামে করিম নামে এক বৃদ্ধ তার একমাত্র মেয়ের সাথে থাকতেন। তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তিনি চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিলেন। একদিন গ্রামের জমিদার খালেক তার বাড়িতে এসে বলেন যে, আমি তোমাকে অনেক বছর ধরে টাকা ধার দিয়েছি, কিন্তু তুমি আজ পর্যন্ত একটিও পয়সা ফেরত দাওনি। আজ আমার টাকা চাই, না হলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আমাকে কেবল আরো 3 দিন সময় দিন জমিদার মশাই। আগামীকাল আমার ছেলে শহর থেকে ফিরে আসবে। সে ফিরে আসার সাথে সাথেই আমি প্রথমে তাকে আপনার কাছে পাঠাবো এবং সে আপনার সমস্ত টাকা ফেরত দেবে। আপনি এত বছর ধরে ধৈর্য ধরেছেন, তাই আপনি কি এখন আরও মাত্র 3 দিন অপেক্ষা করতে পারবেন না? আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমার অসহায়ত্ব বুঝুন। ঠিক আছে, আমি তোমাকে আরো 3 দিন সময় দিচ্ছি। যদি আমি 3 দিনের মধ্যে আমার টাকা না পাই, তাহলে আমি তোমার সমস্ত জিনিসপত্র ফেলে দেব এবং তোমাকে এই গ্রাম থেকে বের করে দেব। এই বলে জমিদার সেখান থেকে চলে যান। তারপর সালমা তার বাবাকে বলে, বাবা, ভাইয়া 3 দিনের মধ্যে আসবে, তাই না? যদি ভাইয়া এবার না আসে, তাহলে জমিদার আমাদের গ্রাম থেকে বের করে দেবে। এবার সে আমাদের কথা মোটেও শুনবে না। আজ কি তুমি দেখতে পাওনি যে সে কতটা রেগেছিল? আজই আমাদের বের করে দিত। তুমি চিন্তা করো না মেয়ে, রহিম বলেছে যে সে অবশ্যই আসবে এবং সে টাকার ব্যবস্থাও করে ফেলেছে। সে আসার সাথে সাথেই আমি জমিদারকে তার সব টাকা ফেরত দেব। তারপর চিন্তার কিছু নেই। এভাবে 3 দিন কেটে গেল, কিন্তু রহিম আসে না। বাবা মেয়ে দুজনেই রহিমের জন্য অপেক্ষা করছিল। তারপর একজন লোক করিমের বাড়িতে এসে বলে, আরে করিম চাচা, আপনি কিছু জানেন? আপনার ছেলে যেই কারখানায় কাজ করত, সেখানে অদ্ভুত কিছু ঘটেছে। সেই কারখানায় বহুত ভয়াবহ আগুন লেগেছে এবং সেই কারখানায় কাজ করা সমস্ত লোকেরা খুব খারাপভাবে পুড়ে গেছে এবং খবর হলো যে তাদের কেউ বেঁচে নেই। আর আপনার ছেলেও ওই কারখানায় কাজ করত। এই কথা শুনে করিম ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে। হায় আল্লাহ, তুমি কি করেছ? আমার আর আমার মেয়ের এখন কি হবে? আমরা কিভাবে বাঁচব? এভাবে 3 দিন কেটে গেল। একজন লোক তাদের গ্রামে একটি সুটকেস নিয়ে আসে। ঠিক সেই সময় জমিদারও পাশ দিয়ে যাচ্ছিল। আরে ভাই সাহেব, দয়া করে শুনুন, করিমের বাড়ি এখানে কোথায় বলতে পারেন? তুমি কে এবং কোথা থেকে এসেছো? তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এই গ্রামের। আপনি নিশ্চয়ই জানেন যে করিমের ছেলে কারখানায় আগুনে মারা গেছে। জানেন, সে এত বছর ধরে কঠোর পরিশ্রম করেছে এবং অনেক টাকা বাঁচিয়েছে। সে সব নিয়ে বাড়ি ফিরতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল, যার কারণে কারখানার মালিক এখন তার পরিবারের জন্য টাকা পাঠিয়েছে। আমি তার বাবা করিমকে টাকাটা দিতে এসেছি। এই কথা শুনে জমিদারের মনে লোভ জাগে এবং সে ভাবে, কেন? আমি তাকে বলি না যে আমি করিম এবং তার কাছ থেকে সব টাকা নিয়ে নিই? যাই হোক, করিম আমার কাছ থেকে ঋণ নিয়েছে। সে নিজেও আমাকে ঋণ শোধ করবে না। আমি কেবল তার কাছ থেকে টাকা নিই, যাতে আমি ঋণের টাকা পেতে পারি এবং আমার কাজও হয়ে যায়। কিন্তু এর জন্য আমাকে তারকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। আরে ভাই, তুমি সঠিক লোকের সাথে দেখা করেছো। আমি করিম এবং তুমি যার কথা বলছো সে আমার ছেলে। অনেক ভালো হয়েছে ভাই সাহেব। এটা ভালো যে আমি আপনাকে এখানে পেয়েছি ভাই, না হলে আমাকে পুরো গ্রামে ঘুরে বেড়াতে হতো। এই নেন আপনার জামানত, এখন আমি চলে যাচ্ছি। এই বলে লোকটি সেখান থেকে চলে যায় এবং জমিদার সেই সুটকেসটি নিয়ে তার বাড়িতে আসে। সুটকেসটি খোলার সাথে সাথে সে তাতে অনেক টাকা দেখতে পায়। এটা দেখে জমিদার খুব খুশি হয়। আমি কিছুই বুঝতে পারছি না মেয়ে, এখন আমরা কিভাবে বাঁচব? আমরা রহিমের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম, কিন্তু আমি জানি না আল্লাহ কি ধরনের পরীক্ষা নিচ্ছেন। রহিম ছিল আমাদের একমাত্র ভরসা, আল্লাহ তাকেও আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আল্লাহ কিভাবে এত কঠোর হৃদয়ের হতে পারেন? মাঝে মাঝে আমার মনে হয় সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই। যদি তিনি থাকতেন তাহলে আমাদের সাথে এসব হতো না, অথচ আমরা কখনো কারো খারাপ চাইনি। বাবা,
চিন্তা করো না, আমিও তোমার কাজে তোমাকে সাহায্য করব। আমরা কোনোভাবে জমিদারের ঋণ পরিশোধ করব। চিন্তা করো না, না হলে তোমার স্বাস্থ্য আরও খারাপ হবে। সালমা অন্যদের বাড়িতে কাজ করতে শুরু করে এবং খাবার রান্না করতে শুরু করে। কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন সালমা জল আনতে জমিদারের কুঁয়ে যায় এবং একই দিনে জমিদারের বন্ধুর ছেলে আসাদ জমিদারের বাড়িতে আসে। তখন তার চোখ সালমার ওপর পড়ে। সালমাকে দেখার পর সে তাকে পছন্দ করতে শুরু করে। তারপর সে ভেতরে চলে যায়। আসসালামু আলাইকুম চাচা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার বন্ধু মুতালেবের ছেলে। আমার নাম আসাদ। আরে পুত্র আসাদ, তুমি অনেক বড় হয়ে গেছো। শেষবার যখন তোমাকে দেখেছিলাম তুমি তখন খুব ছোট ছিলে, তাই তোমাকে চিনতে পারিনি। বলো পুত্র, তুমি এখানে কিভাবে এসেছিলে? চাচা, আসলে বাবা আমাকে এখানে জমির লেনদেন করতে পাঠিয়েছেন। আমি জমি দেখতে এসেছি। আমি এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন তুমি তোমার বাবার ব্যবসা সামলাতে শুরু করেছো? হ্যাঁ চাচা, আমিও একটু দেখাশোনা করি। এখন বাবার বয়সের কারণে তিনি খুব বেশি কাজ করতে পারছেন না, তাই এখন আমাকে এটা করতেই হবে। এটা খুব ভালো কথা পুত্র। চাচা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম। চাচা, আসলে আমি যখন আসছিলাম তখন কুয়োর কাছে একটা মেয়ে দেখেছিলাম। আপনি কি বলতে পারেন মেয়েটা কে? কোন মেয়ে? কোন মেয়ের কথা বলছো? আপনার বাড়ির সামনের কুয়োয় একটা মেয়েকে পানি ভরতে দেখেছি। আপনি কি বলতে পারেন সে কে? দাঁড়াও আসাদ, তুমি চা খাও, ততক্ষণ আমি গিয়ে খোঁজ নেব। জমিদার বাইরে গিয়ে কূপের দিকে তাকিয়ে তার নিজের মেয়ে রিমাকে কুয়োর কাছে দেখতে পায়। সালমা সেখান থেকে চলে গেছে। আরে আসাদ পুত্র, তুমি যে মেয়েটির কথা জিজ্ঞাসা করছো ওটা আমার নিজের মেয়ে। ঠিক আছে কাকা, আমি ভাবছিলাম সে কে। বাদ দেন এসব। এখন আপনি বলেন কেমন আছেন? আসাদ প্রসঙ্গ পরিবর্তন করে, কিন্তু জমিদার সন্দেহ করে। আমার মনে হয় আসাদ আমার মেয়েকে পছন্দ করেছে। এটা খুব ভালো কথা। আমার মেয়ে রিমা যদি এত বড় পরিবারে যায় তাহলে তার ভাগ্য উজ্জ্বল হবে। এত ধনী লোক আমি আর কোথাও পাবো না। এই ভেবে জমিদার মনে মনে খুব খুশি হয়ে ওঠে। ঠিক আছে কাকা, আমি এখন চলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। না না বাবা, 1-2 দিন থাকো এবং গ্রামে একটু তাজা বাতাস পাও। তুমি প্রতিদিন শহরে থাকো, আমাদের তোমার যত্ন নেওয়ার সুযোগ দাও। এবার নয় কাকা, পরের বার যখন আসব তখন অবশ্যই থাকব। এই বলে আসাদ সেখান থেকে বাড়ি চলে যায় এবং ভয়ে ভয়ে তার বাবাকে বলে, বাবা, আমি গ্রামে একটা মেয়ে দেখেছি। আমি তাকে খুব পছন্দ করেছি এবং আমি তাকে বিয়ে করতে চাই। আরে পুত্র, তুমি কোন মেয়ের কথা বলছো? বাবা, সে তোমার গ্রামের বন্ধু, তাই না? আজ যার কাছে তুমি আমাকে পাঠিয়েছ তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। ও বাহ, এটা তো ভালো কথা ছিলে। সে আমার খুব ভালো বন্ধু, সে মোটেও অস্বীকার করবে না। আমি আগামীকাল তার কাছে যাব এবং বিয়ের কথা বলবো। এটা শুনে সেও খুব খুশি হবে। পরের দিন আসাদের বাবা আর আসাদ জমিদারের বাড়িতে আসে। আরে আমার বন্ধু মোতালেব, অনেকদিন পর তোমার সাথে দেখা করছি। তুমি অনেক বড় মানুষ হয়ে গেছো বন্ধু। মনে আছে আমরা দুজনেই একসাথে ব্যবসা শুরু করেছিলাম? আজ তুমি কোথায় পৌঁছেছো? আজ তুমি আমাকে খুব খুশি করেছো। তুমি তোমার পুরো পরিবার নিয়ে আমার বাড়িতে এসেছো। তোমাকে দেখে আমি খুব খুশি। আরে আমার বন্ধু, আজ আসাদের কারণে আমাদের এখানে আসতে হয়েছে। জানো, আসলে আসাদ তোমার মেয়েকে খুব পছন্দ করেছে এবং সে তাকে বিয়ে করতে চায়। আমরা এখানে এই বিষয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ মোতালেব, এটা খুব ভালো কথা। তুমি আজ আমাকে খুব খুশি করেছো। আমাদের বন্ধুত্ব আজ সম্পর্কে পরিণত হতে চলেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? ঠিক আছে, তোমার মেয়েকে এখনই ডেকে নাও এবং দেখাও। অনেক বছর হয়ে গেছে। যখন আমরা তাকে দেখেছিলাম তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। ঠিক তখনই জমিদার তার মেয়েকে ডেকে বলে, আরে মেয়ে রিমা, এখানে এসো।
রিমা ভেতরে আসার সাথে সাথেই আসাদ তাকে দেখে হতবাক হয়ে বলে, আরে চাচা, সেদিন যে মেয়েটিকে আমি দেখেছিলাম এটা সেই মেয়ে নয়, ওই মেয়েটি অন্য কেউ ছিল। এটা তুমি কি বলছো? এই সেই মেয়ে যাকে তুমি সেদিন দেখেছিলে। ভালো করে দেখো, হয়তো তুমি ভুলে গেছো। এই সেই মেয়ে যে সেদিন কূপের কাছে দাঁড়িয়েছিল। না না চাচা, আমার খুব ভালোভাবে মনে আছে, এটা সেই মেয়ে নয়। এই কথা শুনে জমিদার গভীর চিন্তায় পড়ে যান। আসাদ কি সেই দরিদ্র ভিক্ষুক করিমের মেয়ে সালমাকে দেখেছেন? সেদিন সালমাকে একটু আগে জল আনতে এসেছিলেন এবং হয়তো আসাদ তার সম্পর্কে কথা বলছেন। না না, আমি এটা কিছুতেই হতে দেব না। করিম এবং তার মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে যে কোনো কিছু করতে হবে, আমি তাই করব। এমন নয় তো তার আগে গিয়ে আসাদ গ্রামে গিয়ে তাকে খুঁজে বের করার আগে আমাকে একটা কিছু করতে হবে। ঠিক আছে আসাদ পুত্র, যদি তাই হয় তাহলে আমি নিজেই তোমার জন্য সেই মেয়েটি খুঁজে বের করব, চিন্তা করো না। আসাদ জানে তুমি কি সম্পর্কে কথা বলছো। আমরা এখানে এসেছি শুধুমাত্র তোমার অনুরোধে। তুমি নিজেই বলেছিলে যে তুমি তার মেয়েকে পছন্দ করো, এবং সত্যি বলতে আমিও রিমাকে খুব পছন্দ করি। এখন আমি বুঝতে পারছি না তুমি কোন মেয়ের কথা বলছো। এই মেয়েটি আমাদের জন্য ঠিক আছে, আমি জানি, এবং আমার একমাত্র ইচ্ছা হলো তোমার বিয়ে আমার বন্ধুর বাড়িতে হোক। রিমার কি ত্রুটি আছে? বাবা, ও খুব বুদ্ধিমতী, সভ্য এবং ভালো মেয়ে। কিন্তু বাবা, আমাকে সেই মেয়েটির সাথেই বিয়ে দাও যাকে সেদিন কুয়োর ধারে দেখেছিলাম। ঠিক আছে বন্ধু, এখন আমরা চলে যাচ্ছি। তোমাকে বিরক্ত করার জন্য আমাদের ক্ষমা করো। মোতালেব, এতে সমস্যা কি? হয়তো আমার শুনতে বা বুঝতে ভুল হয়েছে, তবে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করব। তারপর মোতালেব এবং আসাদ তাদের বাড়িতে যায় এবং বাড়িতে পৌঁছে মোতালেব আসাদকে বলে, আরে আসাদ, তুমি এত বড় ভুল কিভাবে করলে? আমি জানি না আমার বন্ধুর কতটা খারাপ লেগেছে। কিন্তু বাবা, যে মেয়েটিকে আমি দেখেছি সে তোমার বন্ধুর মেয়ে ছিল না, সে অন্য কেউ ছিল। বাবা, আমি এভাবে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারি না। আমি সেই মেয়েটিকেই বিয়ে করতে চাই যাকে সেদিন দেখেছিলাম। কিন্তু আসাদ, এটা সমস্যা নয়। সমস্যা হলো তুমি আমার বন্ধুকে অপমান করেছো, এবং তুমি কোন মেয়ের কথা বলছো? এর চেয়ে ভালো মেয়ে তুমি আর কোথাও পাবে না। তোমাকে কেবল এই মেয়েটিকেই বিয়ে করতে হবে। না না বাবা, আমি রিমাকে বিয়ে করব না। কিন্তু তুমি যে মেয়েটির কথা বলছো কেউ জানে না সে কোথায়। তুমি তাকে কিভাবে কোথায় খুঁজে পাবে? আমি তাকে যে কোনো উপায় খুঁজে বের করব, শুধু আমাকে কিছু সময় দাও। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। তাহলে আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি তুমি 1 সপ্তাহের মধ্যে সেই মেয়েটিকে খুঁজে পাও তাহলে ঠিক আছে, না হলে তোমাকে কেবল রিমাকেই বিয়ে করতে হবে। হ্যাঁ বাবা, তুমি যা ভালো মনে করো। তাই করো। এই আসাদ পুরো গ্রামের একই দরিদ্র ভিক্ষুক করিমের মেয়েকে পেয়েছে। আমি কখনোই এই বিয়ে হতে দেব না। আমার মেয়ে কোথায় আর সেই ভিক্ষুকের মেয়ে সালমা কোথায়? ওরা আমার মেয়েকে প্রত্যাখ্যান করেছে। আসাদ ফিরে আসার আগেই আমি জোর করে করিমকে গ্রাম থেকে বের করে দেব। হ্যাঁ, আমার কাছে তার ছেলের শহর থেকে পাওয়া টাকা আছে। এখন আমি তাকে ঋণের টাকা ফেরত দিতে বলবো। যদি সে শোধ করতে না পারে তাহলে আমি তার বাড়ি দখল করে তাকে তাড়িয়ে দেব। তারপর দেখব কে পুত্রবধূ হয়। আমার মেয়ে পুত্রবধূ হবে। জমিদার করিমের বাড়িতে গিয়ে বলে, করিম, তুমি কি আমার ভালো মানুষ হওয়ার সুযোগ নিচ্ছ? তোমার ছেলের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর কারণে আমি অনেক দিন ধরে চুপ করে আছি, এবং আমি নিজে থেকে তোমার জায়গায় আসিনি, কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তুমি আমার উদারতার সুযোগ নিচ্ছ। এখন আমি কিছু শুনতে যাচ্ছি না। এখন আমার সব টাকা ফেরত দাও, এবং যা হোক আমি তোমাকে অনেক সময় দিয়েছি। জমিদার মশাই, এত টাকা এখনই কিভাবে ফেরত দেব? আপনি তো জানেন যে এখন আমার ছেলেও নেই। আমি কিছুই জানি না। আমি শুধু আমার টাকা চাই। যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে এখনই এই বাড়িটি খালি করে দাও এবং আমাকে দিয়ে দাও। আমি বিক্রি করে আমার ঋণ আদায় করে নেব। এখন যথেষ্ট হয়েছে, আর ধৈর্য ধরতে পারছি না। না না জমিদার মশাই, আমি এভাবে রাস্তায় নেমে পড়ব? তোমার জন্য করুণা করে এতদিন ধরে তোমাকে কিছু বলছি না। এর মানে এই নয় যে তুমি আমার মাথার উপর উঠে বসবে। এখন আমি কিছু শুনতে চাই না। তুমি শুধু এই বাড়িটি খালি করে এখান থেকে চলে যাও, না হলে আমি আমার লোকদের বলবো তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। চলো বাবা,
এখন আমরা নিজেদেরকে মিথ্যা সান্ত্বনা দিতে পারবো না। কাঠ বিক্রি করে এবং অন্যের বাড়িতে কাজ করে আমরা জমিদারের টাকা ফেরত দিতে পারবো না। আমাদের এই বাড়ি ছেড়ে যেতে হবে। এই বলে সালমা তার বাবার সাথে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দূর জঙ্গলে যায় এবং একটি ছোট কুঁড়েঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করে। আর এর ফলে সালমার বাবার স্বাস্থ্যের অবনতি হয় এবং এর ফলে সালমা তার বাবার কাঠ বিক্রির কাজটি নিজের হাতে নেয় এবং কোনোভাবে ঘর চালাতে শুরু করে। আমি খুব ভাগ্যবান যে আমি তোমার মতো একটি মেয়ে পেয়েছি এবং আমার কারণে তুমি এত সমস্যার সম্মুখীন হচ্ছ। বাবা, তুমি এমন করে বলো না। তোমার সেবা করতে আমার কোনো অসুবিধে হচ্ছে না। তোমার সেবা করা আমার কর্তব্য। তোমার সেবা করতে কি অসুবিধে? বাবা, আমি খাবার রান্না করেছি, তুমি খাও। আমি কাঠ কাটতে যাচ্ছি, আমি শীঘ্রই ফিরে আসব। এই বলে সালমা কাঠ কাটতে বনে যায়। সকাল থেকে সন্ধে হয়ে যায়, কিন্তু সালমা বন থেকে ফিরে আসেনি। এই কারণে করিম খুব চিন্তিত হয়ে পড়ে। সালমার এতক্ষণে আসা উচিত ছিল, কিন্তু সে এখনো আসেনি। সে কি কোনো বিপদে পড়েছে? আমার মেয়েকে খুঁজে বের করতে যাওয়া উচিত। আমি এভাবে বাড়িতে অলস বসে থাকতে পারি না। এই বলে করিম সালমাকে খুঁজতে বনের দিকে রওনা দেয়, কিন্তু পথে করিমের স্বাস্থ্যের অবনতি হয় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে সালমা বাড়িতে পৌঁছায়। তারপর আসাদ সালমাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়। সে দেখে যে একজন বৃদ্ধ লোক মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে করিমের কাছে গিয়ে বলে, চাচা, আপনি ঠিক আছেন তো? এই বলে সে করিমকে তুলে নেয় এবং কোনোভাবে তাকে গাছের নিচে বসিয়ে বলে, আরে চাচা, আপনি এই জঙ্গলে কি করছেন? আপনার স্বাস্থ্য খুব খারাপ মনে হচ্ছে। আরে ছেলে, তোমাকে কি বলবো, আমি আমার মেয়ে সালমাকে খুঁজতে বনে এসেছিলাম। সে কাঠ কাটতে বনে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফিরে আসেনি। আমি জানি না কিভাবে আমার মাথা ঘোরালো। ঠিক আছে চাচা, শুধু আপনার বাড়ির ঠিকানা বলেন, আমি আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দেব। তারপর আসাদ করিমকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং আসাদ সালমাকে দেখার সাথে সাথেই অবাক হয় এবং খুব খুশি হয়। বাবা, তুমি ঠিক আছো তো? কন্যা, আমি ঠিক আছি। আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। আমি জানি না কিভাবে আমার মাথা ঘোরালো এবং রাস্তায় পড়ে গেলাম। তারপর সে আমাকে সাহায্য করে এবং আমাকে বাড়িতে নিয়ে আসে। সে যদি সেখানে না থাকতো তাহলে আমার কি হতো আমি জানি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার বাবাকে সাহায্য করেছেন। আমি আপনার কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। চাচা, আপনি গ্রামের বাইরে জঙ্গলে এই ছোট্ট কুঁয়ে ঘরে কেন থাকেন? তারপর করিম তার পুরো গল্প বলে এবং জমিদারের অপকর্ম এবং তার ছেলের কথাও বলে, কিভাবে সে তার ছেলেকে কারখানার আগুনে হারিয়েছিল। এই কথা শুনে আসাদ বলে, চাচা, ওই কারখানাটি আমাদের ছিল। আমি ওই কারখানার মালিক। আসলে কারিগরি ত্রুটির কারণে ওই আগুন লেগেছিল। এতে অনেক লোক মারাও গিয়েছিল, কিন্তু আমি ক্ষতিপূরণ হিসাবে সব পরিবারকে 3 লক্ষ টাকা পাঠিয়েছিলাম। কিন্তু ছেলে, কেউ এখানে আসেনি। আমরা কোনো টাকা পাইনি। যদি টাকা থাকতো তাহলে ভেবে দেখো আমরা এখানে জঙ্গলে কেন থাকতাম। এটা শুনে আসাদ হতবাক হয়ে যায়। আসাদ বলে, চাচা, চিন্তা করবেন না, আমাকে 3 দিন সময় দেন। আমি এটা খুঁজে বের করে আপনাকে টাকা ফিরিয়ে দেব। পরের দিন আসাদ তার লোককে নিয়ে করিমের বাড়িতে আসে এবং জিজ্ঞাসা করে, কিন্তু লোকটি স্পষ্টভাবে অস্বীকার করে বলে, না স্যার, আমি টাকা তাকে দিইনি। আমি ওই টাকা করিম নামে একজনকে দিয়েছি। সে নিজেই বলেছিল যে তার নাম করিম এবং সে রহিমের বাবা। আর আমি সেই স্যুটকেসটি তাকে দিয়েছিলাম। আর তারপর আমি সেখান থেকে চলে গেলাম। আমি জানতাম না যে সে আমার সাথে মিথ্যা বলছে। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি অনেক বড় ভুল করেছি। আপনি কি আমাকে বলতে পারেন সেই লোকটি কে, যাকে আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ স্যার, যদি আমি তাকে দেখতে পাই আমি তাকে চিনতে পারবো। আমি আপনাকে 3 ঘন্টা সময় দিচ্ছি।
যত তাড়াতাড়ি সম্ভব আমার সেই ব্যক্তির দরকার। পুরো গ্রামে খুঁজে বের করো যাকে তুমি টাকা দিয়েছো। কিছুক্ষণ পর সেই ব্যক্তি এসে বলে, স্যার, আমি জানতে পেরেছি সেই ব্যক্তির নাম করিম নয়, খালেক, এবং সে এই গ্রামের জমিদার। সে আমাকে মিথ্যা বলেছিল যে সে খালেক। এত বড় প্রতারক আমি কল্পনাও করতে পারি না যে একজন জমিদার এত নিচে নেমে যেতে পারে। সে আমার ছেলের সব টাকা নিজের জন্য রেখেছিল এবং তার উপরে সে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। চাচা, চিন্তা করবেন না, আমি সবকিছু ঠিক করে দেব। আসাদ মনে মনে ভাবে, আচ্ছা, ব্যাপারটা এই, এখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। তার মেয়ের বিয়ে আমার সাথে দেওয়ার জন্য সে ইচ্ছাকৃতভাবে সালমা এবং তার বাবাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, যাতে আমি তাকে খুঁজে না পাই এবং আমাকে তার মেয়ে রিমার সাথে বিয়ে দিতে পারে। আচ্ছা, এখন আমি দেখব কিভাবে তাকে শিক্ষা দেওয়া যায়। তারপর আসাদ তার লোকটিকে নিয়ে জমিদারের বাড়িতে যায়। জমিদার লোকটিকে দেখার সাথে সাথেই সে হতবাক হয়ে যায়। তারপর লোকটি বলে, হ্যাঁ স্যার, এই সেই লোক যে আমাকে বলেছিল যে সে করিম, আমি তাকে টাকা দিয়েছিলাম। এই কথা শুনে জমিদার ঘামতে থাকে। আসাদের সামনে সে খুব লজ্জিত হয়। চাচা, আপনি এই সব করেছেন আমি বিশ্বাস করতে পারছি না। আপনি একজন গরিব লোকের প্রাপ্য টাকা কেড়ে নিয়েছেন, রহিমের বাবা এত ঝামেলার সম্মুখীন হচ্ছেন, এবং শুধু তাই নয়, আপনি তার কাছ থেকে টাকা নিয়ে তাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছেন। আপনি তার কাছ থেকে সব টাকা কেড়ে নিয়েছিলেন, তাহলে আপনি কেন এটা করলেন? আমাকে উত্তর দেন। আসাদ পুত্র, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। আমি টাকার প্রলোভে পড়েছিলাম এবং আমার মেয়ের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই আমি এটা করেছি। তুমি যখন মেয়েটির কথা বললে, আমি বুঝতে পেরেছিলাম যে মেয়েটি আর কেউ নয়, সালমা। তাই আমি এই কৌশলটি খেলি। আমি সালমা এবং তার বাবাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, যাতে তুমি সেই মেয়েটিকে না পাও এবং তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে বাধ্য করা হয়। ক্ষমা করো বাবা, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। তারপর মোতালেবও সেখানে আসে। সেও এই পুরো ঘটনাটি জানতে পারে এবং সে জমিদারকে অনেক তিরস্কার করে। তারপর আসাদ এবং তার বাবা সালমার বাড়িতে গিয়ে তার বাবার কাছে সমস্ত টাকা দেয় এবং তার বাবার কাছ থেকে সালমার বিয়ের প্রস্তাব করে। আরশাদ সালমার ভালোবাসা পায় এবং তারা সুখে শান্তিতে বসবাস শুরু করে। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে ইচ্ছুক সেটিও জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।